তিহান ভাই, আপনি বাইরে যান না। আমি শাড়ি পরছি তো। শাড়ির আঁচলটা কোনো রকমে পেঁচিয়ে ২ হাতে আঁকড়ে ধরে বলল তোহা। তবে তার কথায় তিহানের কোনরূপ হেলদোল প্রকাশ পেল না। সে নির্বিকার ভঙ্গিতে দরজার ছিটকিনি উপরের দিকটায় তুলে দিল। তোহা ড্রেসিং টেবিলের গা ঘেঁষে মূর্তির ন্যায় দাঁড়িয়ে রয়েছে। হাতের এদিক ওদিক ছুটে যাচ্ছে অগোছালো শাড়ি। তিহান তার দিকে তাকালো না পর্যন্ত, তার দৃষ্টি সামনের দিকে। সে সোজা গিয়ে তোহার বিছানায় বসে জুতো খুলে পা তুলতে তুলতে বলল, তো তুই পর না শাড়ি, আমি কি বারণ করেছি? তোহা চোখ জোড়া সংকুচিত করে তাকালো, অনুরোধের স্বরে মিনমিনে কণ্ঠে বলল, তিহান ভাই প্লিজ, দেখুন সবাই অনেক আগে থেকেই তৈরি হয়ে রয়েছে, আমি শুধু বাকি। তিহান তার কথা তোয়াক্কা করল না। আয়েশি ভঙ্গিতে বিছানায় গা এলিয়ে দিয়ে পরনের অফ হোয়াইট রঙের পাঞ্জাবির উপরের বোতামগুলো খুলতে খুলতে বিরক্তিকর কণ্ঠে বলল, দেখ তিহু, ডোন্ট ডিস্টার্ব মি, ওকে? প্রচুর ঘুম পাচ্ছে আমার। অন্য কোনো রুমও ফাঁকা নেই, বাড়ি ভর্তি মেয়ে লোক দিয়ে ভরা। কেমন গা গিজগিজ করছে। তার উপর তোর বাবা না জানি কোথাকার মানুষজনকে দাওয়াত দিয়েছে। মেয়েগুলো তো খুবই গায়ে পড়া স্বভাবের। সে ব্যাপারে বিস্তারিত বলতে চাচ্ছি না, তুই আবার লজ্জা পাবি। মূল কথা হলো তোর রুমটাই খালি আছে, ঘুমাতে দে ব্যাস। তিয়ানের এতগুলো কথায় তোহা বোকা বোকা চাহনি নিক্ষেপ করে দাঁড়িয়ে রইল। তিহান চোখ বন্ধ করে একটা হাত কপালে রেখে শান্তিময় শুয়ে রয়েছে। কেউ যেন আশেপাশে নেই। তোহার উপস্থিতি একেবারেই নগণ্য। তোহা চিন্তিত ভঙ্গিতে চোট কামড়ে ধরে রইল। ভাবল, তার মানে উনি এখন এই ঘরে ঘুমাবেন? তবে আমি তৈরি হব কি করে? নিজের বোনের মেহেন্দির অনুষ্ঠানে কি আমার যাওয়াই হবে না? অতঃপর কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে মাথা খাটিয়ে বলল, অনুষ্ঠান শুরু হবে একটু পরে, আপনি এখন ঘুমাবেন? তিহান তাকালো না, আগের মতোই শুয়ে চোখ বন্ধ অবস্থাতে বলল, সারাদিন অনেক খেটেছি। তোর বাপ ভাইরা তো আমাকে বিনা বেতনে কর্মচারী রেখে দিয়েছে। ভদ্রতার খাতিরে কিছু বলতেও পারি না। আর এই মেয়ে লোকে মেহেন্দির অনুষ্ঠানে আমার থেকে কোনো কাজ নেই। তুই সেজে গুজে যা তো, কানের কাছে সমানে অহেতুক চ্যান চ্যান করিস না। তোহা কিছুটা সময় নিয়ে ভাবল, এই চ্যান চ্যান কথাটার মানেটা কি? ওনার ভাণ্ডারে যত সব অদ্ভুত কথাবার্তার উৎপত্তি হয়। বাইরে গানের শব্দ শোনা যাচ্ছে, তার মানে নাচ গান শুরু হয়ে গেছে। হঠাৎই কাঁদো কাঁদো হয়ে এলো তোহার চেহারা। তবে পানি বের হলো না, কারণ তার সচ্ছল মস্তিষ্কও জানে যে সে কাঁদলে তার সাজটা নষ্ট হয়ে যাবে, কাজল লেপটে যাবে, অতঃপর ঠিক ভূতের মতো দেখাবে তাকে। তা তো আর হতে দেয়া যাবে না। কিছুক্ষণ সময় পর ধৈর্য হারা হয়ে এবার সে সরাসরি বলল, আমি আপনার সামনে শাড়ি পরতে পারবো না। তার কণ্ঠে স্পষ্ট তীব্র তীরভাব। তিহান কোনো কথা বলল না, তবে পর মুহূর্তেই বাম কাত হয়ে ফিরে শুল। নিজেই তোহার কাঁথাটা খুলে গায়ে টেনে নিয়ে তীক্ষ্ণ ভরাট কণ্ঠে সাবধানী বাণী সমেত বলল, ঘুরে শুয়েছি, আর একটা কথা যদি বলিস একেবারে সব খুলে চোখের সামনে বসিয়ে রাখবো বলে দিলাম। তোহা আঁতকে উঠল। হৃৎপিণ্ডটা বার কয়েক বুঝি লাফিয়ে আবার শান্ত হয়ে গেল। ভাবলো ওনার বিশ্বাস নেই, রাগের মাথায় দেখা যাবে সত্যি সত্যি যা বললেন তাই করবেন। কি বিশ্রী একটা কাণ্ডই না হবে। আর একবার তিহানকে সচেতন দৃষ্টিতে দেখে নিল তোহা। গলা পর্যন্ত কাঁথা টেনে উল্টো দিকে ঘুরে কপালে হাত ঠেকিয়ে ঘুমাচ্ছে তিহান। সুতরাং তার দিকে তাকানোর কোনো উপায় নেই। সে নিশ্চিন্ত মনে ছোট্ট একটা শ্বাস ফেলে কোনো রকমে গায়ে জড়ানো আঁচলটা সরিয়ে রাখলো। মনোযোগ দিয়ে কুচি করছে, তখনই দরজার খটখট শব্দ হলো। স্বর্ণালী আপুর কণ্ঠ শোনা যাচ্ছে। তোহা, আর কতক্ষণ লাগবে রে তোর? তোর বোনের মেহেন্দি, আর তুই তো দরজা আটকেই বসে আছিস। তোহা দ্রুত কুচিটা গুছে নিল, গলা বাড়িয়ে বলল, হয়ে গেছে আপু, আসছি। আয় জলদি, নিশানকে তো তুই মেহেন্দি পরিয়ে দিবি, ও অপেক্ষা করছে। হ্যাঁ আসছি, যাও তুমি। আর কোনো কথা শোনা গেল না স্বর্ণালীর, তবে তার খালামণির কণ্ঠ শোনা গেল। তিনি ব্যস্ত কণ্ঠে স্বর্ণালীকে বলছে, এই তিহানটা কোথায় গেল রে স্বর্ণা? কই সাথে সাথে থাকবে, নিশ্চয়ই বাইরে বেরিয়েছে।
আঁচলটা সুন্দর করে গায়ে জড়িয়ে কানে গলায় হাতে ফুলের গহনা পরে নিল তোহা। তার আর তার বড় বোন নিশার জন্যই শুধু তাজা ফুলের গহনা আনানো হয়েছে। বাকিদের সবার আর্টিফিশিয়াল ফুল। মূলত শুধু নিশার জন্যই তাজা ফুলের গহনা অর্ডার দেয়া হয়েছিল। সে যেহেতু বউ তাই ওকেই এটা মানাবে। কিন্তু বিকাল দিকে যখন গহনা আনা হলো তখন এক দেখাতেই সেটা প্রচন্ড ভালো লেগে গিয়েছিল তোহার। তখনই সে বলেছে যে তার তাজা ফুলের গহনাই লাগবে। নিশার মতো অত বেশি ভারী ফুলের নয়, তবে বেশ নরমাল হলেই চলবে, কিন্তু তবু তার সেটাই লাগবে। কিন্তু এত তাড়াতাড়ি করে কিভাবে গহনা এনে দেবে? কারণ তাজা ফুলের গহনা একদিন আগে অর্ডার দিতে হয়। শেষমেশ তার আবদারের কাছে হেরে গিয়ে সন্ধ্যার দিকে তিহান কোথা থেকে যেন ম্যানেজ করে এনে দিয়েছে। সাথে একটা বেলি ফুলের গাছটাও এনেছে। সেটার তীব্র সুঘ্রাণে রুমটা ভরে গেছে, সুবাসিত হয়ে গেছে চারিপাশ। তোহা খোঁপায় বেলি ফুলের গাছড়াটা পড়ছে, তখনই তিহান সশব্দে উঠে বিছানা থেকে নেমে গেল। তোহার দিকে এগিয়ে আসতেই সে গাছড়াটা ক্লিপ দিয়ে আটকানোর চেষ্টা করতে করতে বলল, কি হয়েছে? আমি তো কোনো শব্দ করিনি। আপনি ঘুমান না। তিহান উত্তর দিল না। ড্রেসিং টেবিলে কি যেন একটা খুঁজলো। কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে যেতেই সেটা হাতে নিয়ে সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তোহা ভ্রু কুঁচকে তাকালো। তিহানের হাতে একটা সেফটি পিন। অদ্ভুত তো, সে কি করতে চাচ্ছে? বাকিটা ভাবার আগেই তিহান তার শাড়ির আঁচল টেনে নিল। কোমরের দিকটা ঢেকে পিন লাগাতে লাগাতে ক্ষিপ্ত উত্তপ্ত কণ্ঠে বলল, বেয়াদ্দপ মেয়ে, দিন দিন চরম অসভ্য হচ্ছিস। এমন অভদ্রের মতো শাড়ি পরেছিস কেন? তিহানের ধমক শুনে আর বিশ্রী কথার বার্তার মনটা বিষিয়ে এলো তোহার। কাঁদো কাঁদো ভাবে বিষণ্ণ কণ্ঠে সে বলল, ওটা আমি লাগিয়েই নিতাম তিহান ভাই। তিহান তার কথা গায়ে নিল না, মন দিয়ে নিজের কাজ করতে লাগলো। অদ্ভুত হলেও সত্যি, তার আঙুলগুলো একবারের জন্য ভুল করে হলেও তোহার কোমর স্পর্শ করেনি। খুব সন্তর্পণে সাবধানতার সাথে পিনটা আটকে দিয়ে উঠে দাঁড়ালো সে। তখনও চুলের ক্লিপটা লাগাতে সফল হয়নি তোহা। তিহান তার পিছে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, হাতটা সরা। তিহানের রাশভারী কণ্ঠে এহেন আদেশে তোহার হাত দুটো অটোমেটিক সরে গেল। কোনো রকমে হাত দুটো গুটিয়ে দৃষ্টি নিচের দিকে দিয়ে রেখেছে সে, কারণ তার দৃঢ় বিশ্বাস আয়নায় তাকালেই একজোড়া পলকবিহীন চক্ষু যুগলে নিবদ্ধ হয়ে যাবে তার দৃষ্টি। যে চোখজোড়ায় একরাশ মুগ্ধতা এসে ভর করেছে, সেই চোখে তাকানোর সাহস নেই তহার, একদমই সাহস নেই। তিহান তার খোপার গাছড়াটা সুন্দর করে পরিয়ে ক্লিপগুলো লাগিয়ে দিল। অতঃপর সরে গিয়ে ফের শুয়ে পড়তে উদ্যত হলে তোহা একটু সাহস করেই বলে উঠল, আপনাকে খালামণি খুঁজছিল। ভেরি গুড, এখন বের হয় এখান থেকে। তোর রুম থেকে যা। তোহা আর খাটালো না, তার রুম থেকে তাকেই বের হতে বলছে। তো আবার কি তেজ! হুম। চলে যেতে নিয়েও কিছু একটা ভেবে থমকে দাঁড়ালো সে। একটা জিনিস বুঝে আসতেই হুড়মুড় করে ডেকে উঠল, তিহান ভাই। উত্তরে তিহান এক নজর তাকে তিক্ত কণ্ঠে বলে উঠল, তিহুরে, আজ শুধু একটা অনুষ্ঠান বলেই তুই বেঁচে গেলি, নয়তো বারবার আমার ঘুমে ব্যাঘাত ঘটানোর অপরাধে তোর গাল দুটো চড়িয়ে আমি লাল করে দিতাম। তিহানের কথাগুলো তার কানের থেকে 200 মাইল দূরে চলে গেল। বুকের ভেতর হাতুড়ি পিটা করছে, লজ্জায় গা শিউরে উঠছে। মনে হচ্ছে সে এখনই জ্ঞান হারাবে। কয়েক মুহূর্তের ব্যবধানে তার অচেতন দেহ লুটিয়ে পড়বে ফ্লোরে। সে দ্রুত কয়েক কদম এগিয়ে এসে আগের মতোই হন্য ভঙ্গিতে বলল, আপনি না ঘুমিয়েছিলেন? তবে দেখলেন কি করে আমার শাড়িটা সরে রয়েছে? তুই আসলেই একটা বোকা তিহু, নাকি ভান করিস কোনটা বলতো? তুই কি ভুলে গেছিস তোর আলমারিতেও একটা বড়সড় আয়না লাগানো আছে? সেটা যেহেতু বিছানার বাম দিকে রাখা, তো উল্টো দিকের সবকিছুই আয়নার দেখতে পাওয়া যায়। এটা কি কোনো আধ্যাত্মিক ব্যাপার বলে মনে হচ্ছে তোর কাছে? নিশার পাশে বসে একমনে তার হাতে মেহেন্দি লাগিয়ে দিচ্ছে তোহা। তার চোখে মুখে প্রবল আড়ষ্ট ভাব, মুখে হাসি নেই, থমথমে চেহারা। তার গুমোট চেহারার দিকে তাকিয়ে নিশা ফিসফিসিয়ে বলল, কি হয়েছে বলতো তোর? মুখের এমন অবস্থা বানিয়ে রেখেছিস কেন? তোহা শীতল কণ্ঠে উত্তর দিল, কিছু হয়নি।
নিশা ভ্রু কুঁচকে তাকায়। তার মেহেন্দির অনুষ্ঠান নিয়ে তোহারই সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট ছিল। কে কোন রঙের শাড়ি পরবে, পাঞ্জাবি পরবে, সেই সব ঠিক করেছে। তবে এখন এত চুপচাপ কেন? তার তো এখন হই হুল্লোড় করার কথা। নিশা আবারও বলল, কিছু হয়েছে তোহা? তোর কি শরীর খারাপ লাগছে? তোহা এবার শক্ত কণ্ঠে বলল, বললাম তো আপু, কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। নিশা আর কিছু বলল না, চুপ করে গেল। মেয়েটার হঠাৎ যে কি হলো কে জানে। মিনিট 10 আগে এক প্রকার দৌড়ে বেরিয়ে এসেছে তোহা। তিয়ানের মুখ থেকে সে কথাগুলো শোনার পর আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি। তিয়ান তাকে কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই সে চলে এসেছে। তবে এখন মনে হচ্ছে তার তিহানের কথাটা শোনা উচিত ছিল, কারণ সে এতটুকু জানে যে তিহান অন্তত এমন মানুষ নয় যে কিনা লুকিয়ে লুকিয়ে তার শাড়ি পরা দেখবে বা তার দিকে বাজে দৃষ্টিতে তাকাবে। তেমনটা তিহান নয় সে জানে। তখন হঠাৎ করে তিহানের অমন কথা আর বলার ভঙ্গি থেকে সেই সময়টা তার ছোট্ট মস্তিষ্কে আর কিচ্ছু আসেনি। তিহানের কথাটা তার সত্যিই মনে হয়েছিল, কিন্তু এখন এখন মনে হচ্ছে তিহান কি মজা করেছিল। জোরে সাউন্ডে কান পাচ্ছে। সামনে নিশা আপুর কয়েকজন মেয়ে বান্ধবী উড়াধুরা নাচ করছে। এক একজনের শাড়ি টাড়ির যাচ্ছে তাই অবস্থা। বাড়ির বড়রা এই দিকটায় নেই, এখানে সব কাজিনরা। বড়রা থাকলে হয়তো এইভাবে নাচার কোনো সাহসই পেত না তারা। খুব সম্ভবত তিহান তখন এদের কথাই বলছিল। মেয়েগুলো আসলেই খুব উগ্র টাইপের। এক কোনায় দাঁড়িয়ে রয়েছে তার ভাইয়েরা, তার আর নিশার বড় ভাই তুর্য, আর তার ছোট খালামণির দুই ছেলে নুহাস আর সাইফ। তারা আড্ডায় মশগুল। এদিকে অনুষ্ঠান নিয়ে তাদের ধ্যান ধারণা নেই। তিহান তার বড় খালামণির একমাত্র ছেলে। বড় খালামণিরা তাদের পাশের ফ্ল্যাটেই থাকে, আর ছোট খালা থাকে অনেক দূরে। নিশার বিয়ে উপলক্ষে 1 সপ্তাহের জন্য এখানে এসেছে। তার বাবার কোনো ভাই বোন নেই বিধায় তাদের কোনো ফুফাতো ভাই বোনও নেই। চুপচাপ মেহেন্দি লাগাচ্ছে তোহা। 2 হাতে সে একা লাগাতে পারবে না, তাই পাশের হাতে স্বর্ণালী মেহেন্দি লাগিয়ে দিচ্ছে। স্বর্ণালী তার ছোট খালার মেয়ে, নুহাস আর সাইফের ছোট বোন, কিন্তু বয়সে তার থেকে 1.5 বছরের বড়। নিশার বান্ধবীদের নাচানাচি থেমেছে একটু আগে। ক্লান্ত ভঙ্গিতে তারা সামনের চেয়ারে বসে আছে। এক নাগাড়ে এতক্ষণ বসে থাকতে থাকতে নিশার পা ধরে যাচ্ছে। চোখ মুখ কুঁচকে সে বলল, আর কতক্ষণ লাগবে রে তোদের? অসহ্য লাগছে আমার। তোহা শান্ত চাহনিতে তাকালো। তার মনটা বরাবরই ধৈর্যহীন। বলল, আরো আধ ঘন্টা তো লাগবেই, বা তারও বেশি। পুরা বাক্য শেষ করার আগেই তিহানের ঝাঁঝালো কণ্ঠ শোনা গেল, এই তিহু, ওঠ তো। সে কখন থেকে পাশের সিটটা দখল করে বসেছিস? আমরা তো ছবি তুলতে পারলাম না নিশার সাথে, ওঠ। তোহা চমকে উঠল। তিহানের সাথে নুহাস আর সাইফও আছে। পরক্ষণেই দৃষ্টি নামিয়ে ভাবল, তিহান কখন এলো এখানে? সে না ঘুমিয়েছিল? তিহান ভুরু কুঁচকে তাকিয়ে আছে। তোহা উঠছে না দেখে সে মৃদু ধমকের স্বরে আবারও বলল, ওঠ না, বসবো কোথায়? দ্রুত উঠে দাঁড়ালো তোহা। আবারও লজ্জা লাগছে তার। তিহান তার থেকে একটু দূরত্বেই দাঁড়িয়ে রয়েছে। তাড়াহুড়ো করে পা বাড়াতে গিয়ে হাতে ধাক্কা খেলো। মেহেন্দির কারণে জোরে চাপ লেগে প্রায় অনেকটা মেহেন্দি ছিটকে গিয়ে তিহানের পাঞ্জাবিতে পড়ল। আঁতকে উঠল তোহা। এখনই এটা হতে হলো? দেখ, হন্তদন্ত কণ্ঠে সে বলল, সরি সরি সরি, আমি মুছে দিচ্ছি। বলে হাত দিয়ে সেটা মুছতে গিয়ে আরো লেপটে ফেলল। ফলস্বরূপ তার হাতেও মেখে গেল অনেকটা। নিশা বিরক্তকর কণ্ঠে বলল, কি করলে তোহা? পাঞ্জাবিটা পুরাই নষ্ট হয়ে গেল। তুই কি একটা কাজও। তিহান তাকে মাঝপথেই থামিয়ে দিল। পকেট থেকে টিস্যু বের করে এক পলক তোহার দিকে তাকিয়ে নিজের পাঞ্জাবি মুছতে মুছতে গম্ভীর কণ্ঠে বলল, সমস্যা নেই। অতঃপর সবার সাথে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ল। তোহা চুপ করে এক কোনায় গিয়ে দাঁড়ালো। মুখের ভারী ভাবটা আরো ভারী হয়ে রয়েছে। তার হাতে এবড়ো থেবড়ো ভাবে লাগা মেহেন্দিতে রং হয়ে যাচ্ছে। আশেপাশে মোছার জন্য কিছু পাচ্ছেও না। তিহানের মতো সে তো আর পকেটে টিস্যু নিয়ে ঘোরে না। চোখ জ্বালা করছে, সবকিছু অসহ্য লাগছে। ঘড়ির দিকে তাকালো সে। রাত 10টা বাজে।
তার হাতে এখনো মেহেন্দি লাগানো হয়নি। আহত দৃষ্টিতে মেহেন্দি রাখা ডালার দিকে তাকালো সে। ডালা সম্পূর্ণ খালি। আপুর বান্ধবীরা আর সবাই মিলে সব লাগিয়ে নিয়েছে। তার হাতে যেটা আছে সেটা দিয়ে নিশাকে লাগিয়ে দিতে হবে। সুতরাং সে মেহেন্দি লাগাতে পারবে না। আর এত রাতে কেই বা তাকে নতুন করে এনে দেবে? হঠাৎ হাতে কিছু একটা অনুভব হতেই দ্রুত সেদিকে তাকালো তোহা। তার পাশে দাঁড়িয়ে আছে তিহান। মেহেন্দি লাগা হাতটা আলতো করে ধরে নিজের রুমাল দিয়ে যত্ন করে তা মুছিয়ে দিচ্ছে তিহান। তার দৃষ্টি তোহার হাতের দিকে। তোহা দ্রুত তার ভাই বোনেদের দিকে তাকালো। না, সবাই ছবি তোলাতুলিতে মশগুল। এই দিকে কারোর নজর নেই। তিহান হাতের দিকে তাকিয়ে একেবারে শান্ত কিন্তু অত্যন্ত কঠোর কণ্ঠে বলল, তখন কিছুই দেখিনি আমি। আয়নার কথাটা মজা করে বলেছিলাম। আর তুই গাধি, কিছু না বুঝেই ভোঁ দৌড় দিলি। নিজের রুমে গিয়ে দেখিস তোর ড্রেসিং টেবিলটা বাঁকিয়ে রাখা। বিছানা থেকে শোয়া অবস্থায় আলমারির আয়নায় তোর ড্রেসিং টেবিল না বরং ওয়াশরুম আর বারান্দার দরজা দেখা যায়। পুরো কথা শুনে তারপর রিয়্যাক্ট করতে হয়। স্বর্ণা, তোকে ডাকার আরো অনেকক্ষণ পরে উঠেছি আমি। যখন বুঝেছি তুই সম্পূর্ণ রেডি তখন। শাড়ি সরে রয়েছিল তাই রাগের মাথায় বকে ফেলেছি। আর সেই জন্য আমি একদমই সরি নয়। কারণ আমি সেটা ঠিক না করলে তুই ওটা ঠিক করার কথা মাথায়ও আনতি না, তা আমার জানা আছে। আর তখন সত্যি মেহমান দিয়ে রুম ভর্তি ছিল। আমাদের ফ্ল্যাটের চাবি ছিল বাবার কাছে। আর বাবা বাইরে বেরিয়েছিল। নিশার রুমে খালা খালুরা ছিল। তাদেরকে তো আমি মুখের উপর বের হতে বলতে পারি না। তার উপর মাথাটাও খুব ধরেছিল। তাই বাধ্য হয়েই তোর রুমে ঘুমাতে গিয়েছিলাম। নয়তো কখনোই আমি যেতাম না। বলে তোহার হাতটা ছেড়ে দিল তিহান। রুমালটা পকেটে ঢুকিয়ে হাতের উল্টো পিঠ দিয়ে নিজের কপালের ঘাম মুছল। তার চোখে স্পষ্ট অভিমান। তোহা হতবিহ্বল দৃষ্টিতে চেয়ে রয়েছে। আসলে সে এতটা বোকা কেন? তিহানকে সে কিভাবে অবিশ্বাস করতে পারল? এখন তো নিজের উপরে বিরক্ত লাগছে। অসহ্যকর। রাত 12টা। মুখের মেকআপ তুলে ক্লান্ত ভঙ্গিতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো তোহা। মেহমানরা সবাই চলে গিয়েছে। তার রুমের কেউ নেই। সে কখনো রুম শেয়ার করতে পারে না। নিশা আপু, স্বর্ণালী আপু এক রুমেই ঘুমিয়েছে। তিহান ভাইদের ফ্ল্যাটে তিহান ভাইয়ের সাথে নুহাস আর সাইফ ভাইয়া ঘুমিয়েছে। আর ছোট খালু আর তার বাবা তুর্য ভাইয়ার রুমে। তুর্য ভাইয়া ড্রয়িং রুমের সোফায় ঘুমিয়ে আছে। আর মা ছোট খালা এক রুমে। শুধু তার রুমটাই খালি। পরনের শাড়ি পাল্টে তোহার পরনে এখন একটা সাদা মাটা থ্রি পিস। চুলগুলো হাত খোপা করা। চোখে মুখে বিষণ্ণতার ছাপ। বাড়ির সবার হাতে মেহেন্দি থাকলেও তার হাতে নেই। তার হাতটা মলিন সাদা। কারণ মেহেন্দি শেষ। এত রাতে দোকান বন্ধ। কই পাবে সে মেহেন্দি? তাই কাউকে আনতেও বলেনি। চলমলো পায়ে পড়ার টেবিলের ড্রয়ারটা খুলল তোহা। সেখানে নিজের ফোনটা বন্ধ করে রেখে গিয়েছিল সে। তার ধারণা অনুষ্ঠানে ফোন নিয়ে গেলেই ফোনটা কোনোভাবে হারিয়ে ফেলবে সে। এর আগেও 2বার সে ফোন হারিয়েছে। এরপর থেকে আর কোনো অনুষ্ঠানে ফোন নিয়ে যায় না সে। ড্রয়ারটা খুলতেই চোখজোড়া বিস্ময়ে খুশিতে জলজল করে উঠল তোহার। মুখের বিষণ্ণতার ছাপটাও চওড়া প্রশস্ত হাসির আড়ালে মিলিয়ে গেল। ড্রয়ারের সামনেই একটা নতুন মেহেদির প্যাকেট রাখা। সে দ্রুত সেটা হাতে নিল। অতঃপর ফোনটা অন করতে মেসেজের টুংটাং শব্দে ঠোঁটের হাসিটা আরো একটু ঝলমলিয়ে উঠল। তিহানের নাম্বার থেকে মেসেজ এসেছে। সেখানে বাংলা ফ্রন্টে ছোট্ট একটা মেসেজ, কাল সকালে মেহেন্দি রাঙা হাত ছাড়া চোখের সামনে আসবি না।